वेलकम टू आवर चैनल यूनिक लार्निंग लैब। आमी सोमा। आजकेर क्लासे आमी तोमादेर क्लास 8 जे नतून मॉडल एक्टिविटी टास्कगुलो এই जुलाई मासे तोमादेर स्कूल थेके देওয়া হচ্ছে, যেটা তোমাদের আগস্টে সাবমিট করতে হবে। তার বাংলা বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত ভিডিওগুলো করে দেওয়া হয়ে গেছে। তো তোমাদের যাদের প্রয়োজন আছে তারা ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আর ক্লাস 8-এর যে তোমাদের যে পার্ট 4-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো সমস্ত বিষয়ের টাস্কগুলোই কমপ্লিট করা হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমার ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সম্পূর্ণ সঠিক এবং ভালো উত্তরগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, তোমাদের এক একটা লাইক আমাদের কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ওকে, তো দেখো শুরু করছি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা অষ্টম শ্রেণী, এটা তোমাদের পার্ট 4। দেখো একের দাগের প্রশ্নটি আছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। অপশানগুলো দেখো, ক আছে যুদ্ধ বিগ্রহ, খ আছে দয়া প্রদর্শন, গ আছে বৈর সাধন, ঘ আছে আতিথেয়তা। তো উত্তরটা হবে তোমাদের এখানে লিখতে হবে আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নয়। তাহলে এই যে সেন্টেন্সটা এটা তোমাদের নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা যে অদ্ভুত আতিথেয়তা গল্পটি রয়েছে সেখান থেকে। নেক্সট দেখো একের 2, আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন, অপশানগুলো দেখো, ক হচ্ছে সেলুকাস, খ হচ্ছে সেকেন্দার, গ হচ্ছে পুরু, ঘ হচ্ছে চন্দ্রগুপ্ত। তো উত্তরটি হবে তোমাদের অপশান খ সেকেন্দার। এটা তোমাদের দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা যে চন্দ্রগুপ্ত নাটকটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো একের 3, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে একথা বলেছে। কয়ের হচ্ছে হাবুল সেন, খ হচ্ছে ক্যাবলা, গ হচ্ছে প্যালা, ঘ হচ্ছে ভন্টা। তো উত্তরটি হবে অপশান খ ক্যাবলা। এটা তোমাদের যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার যে গল্পটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। একের 4 দেখো, মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম। ক হচ্ছে ভার্সাই, খ সিলন, গ হচ্ছে মল্টা, ঘ হচ্ছে টাইটানিক। উত্তরটি হবে অপশান খ সিলন। এটা তোমাদের মাইকেল মধুসূদন দত্তের লেখা চিঠি যে প্রবন্ধটি রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো 2-এর দাগে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর দাগে 1, 2, 3, 4 5টি প্রশ্ন দেওয়া আছে। নেক্সট আছে 3-এর দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-এর 1, 2, 3, 4 4টি প্রশ্ন দেওয়া আছে। 4-এর দাগে দেওয়া আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-এর 1, 2 এবং এখানে কয়েকটি প্রবাদ প্রবচন দেওয়া আছে। তো তাহলে এই প্রশ্নের উত্তরগুলি দেখে নেওয়া যাক। দেখো 2-এর 1 আছে, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন। তাহলে উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে সংগৃহীত হয়েছে। মানব জীবন সুখ দুঃখ ভালো মন্দের বৈপরীত্যে পূর্ণ। এই পৃথিবীতে কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না। কেউ তোমায় ভালোবাসতে পারে, আবার কেউ না বাসতে পারে। কেউ সব বিকিয়ে দেয়, আবার কেউ সিকি পয়সাও ধার দেয় না। কেউ অন্য কাউকে ফাঁকি দিচ্ছে, আবার অন্য কেউ তাকে ফাঁকি দিচ্ছে। তাই কবি এই প্রসঙ্গে বলেছেন মান্ধাতার আমল থেকেই এমন চলে আসছে। নেক্সট দেখো 2-এর 2, আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি। উত্তর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে বক্তা আরব সেনাপতি মুর সেনাপতিকে উদ্ধৃতাংশটি বলেছিলেন। দেখো আরব সেনাপতি আশ্রয় প্রার্থিত মুর সেনাপতিকে তার পটমণ্ডপে আশ্রয় দিয়েছিলেন এবং তার ক্লান্তি ও ক্ষুধা মেটানোর ব্যবস্থা করেছিলেন। ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্ত পরিহার করার পর বন্ধুভাবে 2 সেনাপতির মধ্যে কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি জানতে পেরেছিলেন এই মুর সেনাপতি তার পিতৃহন্তা। তৎক্ষণাৎ তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন, কিন্তু আতিথেয়তার কোনো ত্রুটি তিনি রাখেননি। মুর সেনাপতির ফিরে যাবার জন্য যথাযোগ্য ব্যবস্থা তিনি করেছিলেন।
পরের দিন মূর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়ে তাকে সেখান থেকে তাড়াতাড়ি প্রস্থান করতে বলেছিলেন এবং তখন তিনি উপরোক্ত উক্তিটি করেছিলেন। নেক্সট দেখো 2-3, অ্যান্টিগোনস, তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন ঔদ্ধত্য দেখিয়েছে? তো উত্তর দেখো, উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটক থেকে সংগৃহীত হয়েছে। সেকেন্দার এবং সেলুকাসের মধ্যে দিগ্বিজয় নিয়ে যখন কথোপকথন চলছিল, অ্যান্টিগোনস তখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে প্রবেশ করলেন। কথোপকথনের মাধ্যমে জানা যায় চন্দ্রগুপ্ত মগধের রাজপুত্র, তার পিতার নাম মহাপদ্ম। তার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে নির্বাসিত করেছে, তাই তিনি প্রতিশোধ নিতে বেরিয়েছেন। তিনি গ্রিক সেনাপতি সেলুকাসের কাছে সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব শিখছিলেন। তখন সেলুকাস চন্দ্রগুপ্তকে বিশ্বাসঘাতক বলায় অ্যান্টিগোনস সেলুকাসকে বিশ্বাসঘাতক বলেন। তারপর অ্যান্টিগোনস এবং সেলুকাসের মধ্যে তরবারি ক্ষেপণ শুরু হলো। তখন সেকেন্দার এই উদ্ধৃত উক্তিটি করেছিলেন, অ্যান্টিগোনস চন্দ্রগুপ্তকেও আক্রমণ করেছিল কিন্তু ব্যর্থ হন। এই সব ঔদ্ধত্য অ্যান্টিগোনস দেখিয়েছিল। নেক্সট দেখো 2-4, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্প থেকে সংগৃহীত হয়েছে। হাবুল সেন ও টেনিদা বনভোজনের তালিকা তৈরি করছিল। তাদের খাদ্য তালিকায় ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, মোর্গ মুসল্লম, বিরিয়ানি পোলাও এইসব। মাঝখানে লেখক আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা এইসব জুড়ে দিলেন। তার মধ্যে আবার ক্যাবলা বলল, কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খাওয়া বেশ লাগে। টেনিদা তখন রেগে গিয়ে বলেছিল, তাদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। নেক্সট দেখো 2-5, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উত্তর দেখো, উদ্ধৃতাংশটি কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতা থেকে সংগৃহীত হয়েছে। একটি চড়ুই পাখি কবির ঘরে বাসা বাঁধে এবং সে বাড়ির ধান খড়কুটো ছড়ায় এবং কিচিরমিচির করে। কবির বাড়ির নির্জনতাই তার কৌতূহলের কারণ। সে ভাবে কবি চলে গেলে এই ঘর, জানালা, দোর, টেবিলে ফুলদানি, বই, খাতা সবই তার হবে। বিধাতা তাকে সব দেবেন। তাই চড়ুই পাখিটি যেন কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। নেক্সট দেখো 3-1 দাগের প্রশ্নটি, অর্থাৎ 3.1, সবুজ জামা কবিতার ভাববস্তু আলোচনা করো। উত্তর দেখো, শিশু মনের উপযুক্ত বিকাশের জন্য প্রকৃতির সঙ্গে শিশুদের নিবিড় সম্পর্ক গড়ে তোলা দরকার। আধুনিক পৃথিবীর প্রতিযোগিতার বাজারে শিশুরা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পায় না। পাঠ্যপুস্তকে মুখ গুজে পড়াশোনা করতে করতেই তাদের শৈশব কৈশোরের অনাবিল আনন্দ মাটি হয়ে যায়। তাদের চরিত্রের উপযুক্ত বিকাশ ঘটে না। অথচ শিশুদের মন সবসময়ই চায় প্রকৃতির কাছাকাছি যেতে। কিন্তু আধুনিক যুগের অভিভাবকদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় স্কুলের পড়াশোনা, পরীক্ষায় ভালো ফল এবং পরিশেষে ভালো চাকরি। সন্তানের সাফল্যের কাছে তুচ্ছ হয়ে যায় শিশুদের বেড়ে ওঠার আনন্দ এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় এই বিষয়টিকেই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। নেক্সট দেখো 3-2, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মাইকেল মধুসূদন দত্ত তার লেখা মেঘনাদ বধ কাব্য সম্পর্কে কীরূপ অভিমত ব্যক্ত করেছেন? উত্তর দেখো, বন্ধু রাজনারায়ণ বসুকে লেখা চিঠিতে মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জানিয়েছিলেন। তিনি ষষ্ঠ স্বর্গ শেষ করেছিলেন প্রায় 750 লাইনে। মেঘনাদকে মেরে ফেলতে তার অনেক অশ্রুপাত হয়েছে,
সে কথাও তিনি জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন কাব্যটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, মিল্টনের চেয়ে উৎকৃষ্টতর বলে অনেকে প্রশংসা করলেও তিনি তা মানেন না এটিও বলেছেন। তবে কাব্য সম্পর্কে যে যাই বলুক, রাজনারায়ণের খোলামেলা অভিমত তার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। তিনি বন্ধুকে বলেন তার স্ত্রী যাতে বইটি পড়তে পারে তার যেন তিনি ব্যবস্থা করে দেন, কারণ মধুসূদন দত্ত শুনেছিলেন অনেক হিন্দু মহিলা বইটি পড়ে কেঁদেছেন। নেক্সট দেখো 3-3 পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, বিষ্ণুদের পরবাসী কবিতাটির শেষ স্তবকের 4টি বাক্যে কবি 4টি জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছেন, যা কবিতাটিকে বিশেষ মাত্রায় পৌঁছে দিয়েছে। পরবাসী কবিতার শেষ স্তবকে কাব্যালঙ্কারের বিশিষ্ট প্রয়োগ লক্ষ্য করা যায়। কবি যেন তির্যক তীক্ষ্ণ প্রশ্নের কষাঘাতে মানুষের, বিশেষত ব্যবসাজীবী মানুষের বিবেককে জাগিয়ে তুলতে সচেষ্ট হয়েছেন। সভ্যতার আগ্রাসনে পৃথিবীর নদী, পাহাড়, গাছ লুপ্ত হচ্ছে, বনবাসী প্রাণীরা হারিয়ে যেতে বসেছে, নিজের দেশেই মানুষ উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে বাধ্য হয়েছে। তারা স্থায়ী, স্বাভাবিক, চিরপ্রত্যাশিত নিজস্ব বাসস্থান গড়ে তুলতে পারে না। কবি এখানেই প্রকৃতির স্বাভাবিকতাকে পেতে আগ্রহী। শেষ স্তবকে কবির একাধিক প্রশ্নের মধ্য দিয়ে আমরা তার বন্যপ্রাণী তথা প্রকৃতি প্রেমের পরিচয় পাই। নেক্সট দেখো 3-4 কিন্তু এই রাত্রির কথা ভালোভাবেই আমার মনে আছে। পথ চলতি রচনাংশ অনুসরণে লেখকের সেই রাতের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তর দেখো, পথ চলতি রচনাংশে লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায় দেহরাদুন এক্সপ্রেসে গয়া থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণনা করেছেন। আসলে অনেক সময় চলতি পথে বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা যেমন ফুটে ওঠে, তেমনি মনের রসদ, সাহিত্যের রসের স্বাদ মেলে। তেমনি গল্পে দেখা গিয়েছে দেহরাদুন এক্সপ্রেসের পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন শুরু হয় খুশ হালখা খট্টকের গজল বিষয়ে প্রশ্নের মাধ্যমে। ঔরঙ্গজেবের সমকালীন এই কবি পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। লেখকের আগ্রহে জনৈক যাত্রী গজল শোনালেন। এরপর হলো আদম খান আর দূরখানির মহব্বতের কিস্সার কথা। আর শুধু লেখকই বা কেন, গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শুনল। পাঠানের গলা যদিও কর্কশ, তবে সে গুরুগম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখল। এভাবে সেই তৃতীয় শ্রেণীর গাড়িতে গানে, আবৃত্তিতে ও পাঠে যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হলো। নেক্সট দেখো 4-1 আছে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। প্রথমে আছে কি ইস্টিশন। তো ইস্টিশনের দেখো আমরা কিভাবে উচ্চারণ করি, ইস-টি-শান। তাহলে ইসটা হচ্ছে এখানে রুদ্ধদল, টি হচ্ছে মুক্তদল, শান হচ্ছে রুদ্ধদল। মুক্তদল কাকে বলে? মুক্তদল বলে হচ্ছে যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্তদল। আর রুদ্ধদল যে ধ্বনির শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে তাকে বলা হয় রুদ্ধদল। রুদ্ধদল যখন আমরা উচ্চারণ করি, দেখুন ইসের পরে কিন্তু এটাকে আর টানা যায় না, অর্থাৎ অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় না। কিন্তু দেখো টি এইভাবে টানা যায়, তো এইটা হচ্ছে মুক্ত, অর্থাৎ অনেক দূর পর্যন্ত টানা যায়। তাহলে এই ধরনের দলকে বলা হয় মুক্তদল। তাহলে প্রথমটি আছে ইস, যেহেতু আর টানা যাচ্ছে না এবং এখানে রয়েছে ব্যঞ্জন ধ্বনি। তারপরে রয়েছে টি, ই, হস্র ইকার দেখো আছে, এটা স্বরধ্বনি, তাহলে এটা হচ্ছে মুক্তদল। আর শান, এটাও আর টানা যায় না, তাহলে এটা হচ্ছে রুদ্ধদল। নেক্সট দেখো বাগুই আটি, এটাকে আমরা কিভাবে উচ্চারণ করি, বা গুই আ টি। তাহলে দেখো 4টি মুক্তদল, বা আ রয়েছে স্বরধ্বনি, গুই বা গুই হ্রস্বইকার স্বরধ্বনি, আর রয়েছে স্বরধ্বনি, টিতে টি ই হ্রস্বইকার। তাহলে সবগুলোতেই স্বরধ্বনি রয়েছে, তাহলে 4টি হচ্ছে মুক্তদল। নেক্সট রয়েছে দর্শন মাত্র, দর শন মাত র। তো এখানে দেখো দর
এখানে ব্যঞ্জনধ্বনি, শন ব্যঞ্জনধ্বনি, মাত এখানেও ব্যঞ্জনধ্বনি। তাহলে এই তিনটেই হচ্ছে রুদ্ধদল। আর র র অনেক দূর পর্যন্ত টানা যায় এবং র এর সঙ্গে অ দেখো স্বরধ্বনি রয়েছে, তাহলে এটা হচ্ছে মুক্তদল। তাহলে দর, শন, মাত, র। নেক্সট রয়েছে ক্ষিপ্র হস্ত, ক্ষিপ র হস্ত। তাহলে ক্ষিপ আর টানা যায় না এবং এখানে ব্যঞ্জনধ্বনি রয়েছে, তাহলে এটা রুদ্ধদল। র এর সঙ্গে র অ আছে, এটা হচ্ছে মুক্তদল। হসের সঙ্গে ব্যঞ্জনধ্বনি রয়েছে, এটা রুদ্ধদল। তয়ে হচ্ছে অ আছে, তো এটা হচ্ছে মুক্তদল। তাহলে রুদ্ধদল, মুক্তদল, রুদ্ধদল, মুক্তদল। নেক্সট রয়েছে দেখো অদ্ভুত রকম, অদ ভূত র কম। তাহলে অদ দেখো এখানে রুদ্ধদল, আর টানা যাচ্ছে না এবং এখানে ব্যঞ্জনধ্বনি রয়েছে। ভূত আর টানা যায় না, এটাও রুদ্ধদল। অদ্ভুত র, তাহলে র র আরও টানা যাচ্ছে, অ আছে, তাহলে এটা হচ্ছে মুক্তদল। আর কম, কম হচ্ছে টানা যায় না, তাহলে এটা হচ্ছে রুদ্ধদল। তাহলে রুদ্ধদল, রুদ্ধদল, র হচ্ছে মুক্তদল, কম হচ্ছে রুদ্ধদল। নেক্সট দেখো 4-2 উদাহরণ দাও। প্রথমে উদাহরণ বলছে মধ্য স্বরাগম। তো এটার মানে হচ্ছে মধ্য মানে মাঝখানে, স্বরাগম মানে স্বরের আগমন। তাহলে মধ্য স্বরাগম। কর্ম, দেখো কর্ম থেকে এটা সংক্ষেপে করেছি আমরা যে উচ্চারণের সুবিধার জন্য মধ্য স্বরাগম হয় করম। নির্মল থেকে নির্মল। নেক্সট রয়েছে স্বরভক্তি। স্বরভক্তি দেখো উচ্চারণের সুবিধার জন্য উ নান, সেখান থেকে সহজে উচ্চারণের জন্য উনন। দুয়ার থেকে দুয়োর। নেক্সট দেখো অন্তস্থ শ্রুতি। তাহলে দু এক, সেখান থেকে হচ্ছে দু অন্তস্থ একার ক, দু এক। গো আলা, সেখান থেকে হচ্ছে গোয়ালা। এবারে হচ্ছে অন্ত স্বরলোপ, অর্থাৎ অন্ত মানে মাঝখানে, স্বরলোপ অন্ত মানে শেষে, স্বরলোপ মানে স্বর লোপ পায় মানে কমে যায়, তাহলে বা বাদ যায়। তাহলে এখানে রাতি দেখো রস্বইকার, তাহলে এখানে শেষে রস্বইকার রয়েছে, তাহলে এখানে রাতি থেকে কমে গিয়ে হয়েছে রাত, তাহলে রাতি থেকে রাত, খানি থেকে খান। নেক্সট রয়েছে অনন্য স্বরসঙ্গতি। দেখো রামু থেকে রেমো, মধু থেকে মেধো। নেক্সট দেখো তোমাদের এখানে 1, 2, 3, 4, 5টি হচ্ছে প্রবাদ প্রবচন রয়েছে। তো এগুলোর আমাদের প্রথমে অর্থ লিখতে হবে, তারপরে এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। যেহেতু উদাহরণ চেয়েছে এর আগে, তাহলে এগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। দেখে নাও। দেখো প্রথমে আছে যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। তার মানে হচ্ছে যে কাজে যে অভ্যস্ত তার পক্ষেই সেই কাজ করা সহজ। তো দেখো উদাহরণ দেখো, রঙের মিস্ত্রির কাছ থেকে তুলি নিয়ে রং করতে গেলাম, কিন্তু দেওয়ালটাকে নষ্ট করলাম। আসলে যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে। নেক্সট দেখো নুন আনতে পান্তা ফুরোয়। তার মানে হচ্ছে দারিদ্র্যের অসহ অবস্থা। তাহলে বাক্য কী লিখবে? উদাহরণ দেখো, অভাবের তাড়নায় সংসার চলে না, থিয়েটার দেখতে যাব কি নিয়ে, নুন আনতে পান্তা ফুরোয়, আমাদের কি বড়লোকি চাল মানায়। নেক্সট দেখো জ্ঞেয় যোগী ভিক পায় না, অতি ঘনিষ্ঠজনের গুণের কদর হয় না। দেখো অন্য দেশ থেকে এসে চাকরি করে সম্পত্তি বানিয়ে নিল, আমাদের দেশে জ্ঞেয় যোগী ভিক পায় না বলেই যোগ্য মানুষ গড়ে ওঠে না। নেক্সট দেখো মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। তার মানে হচ্ছে বড় কর্মকাণ্ডের পরিকল্পনা করা। বাক্য দেখো, ব্যবসা যখন করব তখন কোনো ছোটোখাটো নয়, বড় ব্যবসা করব, মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। নেক্সট দেখো এক হাতে তালি বাজে না। এখানে ব্যবসা স্পেলিংটা বয় জফলা হবে শুধু। এক হাতে তালি বাজে না মানে হচ্ছে দুপক্ষের দোষ থেকেই বিবাদ হয়। তো উদাহরণের বাক্য দেখো, নিজেকে নির্দোষ প্রমাণ করে তোমার কোনো লাভ নেই, আমরা জানি এক হাতে কখনো তালি বাজে না। তো এটা ছিল তোমাদের ক্লাস 8-এর বাংলা বিষয়ের পার্ট 4-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের সলিউশন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।